মোট ঋণ 18 লাখ কোটি টাকা, যার মধ্যে খেলাপি হয়েছে 6,44,000 কোটি টাকা। অন্যান্য সব মিলিয়ে ঝুঁকি ভিত্তিক সম্পদ আমরা যেটাকে বলবো সেটা 9.5 লাখ কোটি টাকা। তদন্ত করে যেটা পেয়েছেন যে একটি প্রভাবশালী গ্রুপই 18 থেকে 20 বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে। এটার ইম্প্যাক্ট কিন্তু প্রত্যেকটা মানুষের উপর পড়ছে। আপনি আজকে আপনার দেখেন জীবনযাত্রার যে কস্ট সেটা অনেক বেড়ে গিয়েছে। এই খেলাপি ঋণের দায় কিন্তু আপনাকেও বহন করতে হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাংকিং সেক্টরে বড় রকমের লুটপাট হয়েছে, সেটি মোটামুটি সবারই জানা। কিন্তু সেই সময়ে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার তুলনামূলক কম থাকলেও এই সরকারের সময় এসে বা বর্তমান সরকারের সময় এসে খেলাপি ঋণের হার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে এবং সেটি এখন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এখন কেন খেলাপি ঋণের হার এত বেশি পরিমাণে বাড়ছে? এই খেলাপি ঋণের হার বাড়ার প্রক্রিয়া কবে থামবে এবং এই খেলাপি ঋণ বাড়লে আপনার বা আমার কি সমস্যা? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। মেহেদী, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা দেখলাম যে গত 10-15 বছরে আমাদের ব্যাংকিং সেক্টরে বড় রকমের লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে, অর্থনীতিবিদরা নানানভাবে এটিকে ব্যাখ্যা করেছেন। তো সেই সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে খেলাপি ঋণের হার সেটি বেশি ছিল, কিন্তু এখনকার মতো এত বেশি ছিল না। এখন কিন্তু আমরা প্রত্যেকটা কোয়ার্টার যাচ্ছে আর দেখছি যে ব্যাপকভাবে বাড়ছে। এটি কেন? এখন কেন আসলে খেলাপি ঋণ এত বেশি? আপনি যেমনটা বলছিলেন, আমি বলবো 3টি কারণে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে বা বেড়েছে। এর প্রথম কারণ যেটা আমরা দেখেছি বিগত বছরগুলিতে বেশ কিছু ব্যাংক তাদের আর্থিক যে প্রকৃত চিত্র বা খেলাপি ঋণের প্রকৃত চিত্র সেটি লুকিয়ে রেখেছিল। এখন সরকার পতনের পর দেখা যাচ্ছে বেশ কিছু ব্যাংকে ফরেনসিক অডিট হচ্ছে, অর্থাৎ বিদেশি অডিটর আমাদের ব্যাংকগুলো অডিট করছে। এর মাধ্যমে এই সব ব্যাংকের প্রকৃত চিত্র বের হয়ে আসছে, যেগুলো এতদিন হাইড করা ছিল। এটি একটি কারণ। দ্বিতীয় কারণটি আমি যেটি বলবো, আমরা দেখেছি IMF আমাদেরকে যখন ঋণ দিয়েছে, বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন করেছে, তখন বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে অন্যতম একটি শর্ত ছিল যেটা ঋণ ক্লাসিফিকেশন, অর্থাৎ আমরা যে মানদণ্ড অনুযায়ী ঋণের শ্রেণীবিভাগ অর্থাৎ খেলাপি হিসাবে দেখাই সেটি আন্তর্জাতিক মানের না। অর্থাৎ সেই IMF-এর শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এবছরের এপ্রিল থেকে সেই শর্ত মেনে ঋণ ক্লাসিফাইড বা খেলাপি করছে। অর্থাৎ আগে গ্রাহকরা ঋণ পরিশোধের জন্য 6 মাস সময় পেত, অর্থাৎ 6 মাসেও আপনি যদি ঋণ পরিশোধ না করেন আপনার ঋণ খেলাপি হবে না, 6 মাস পরে হবে। সেটা 3 মাসে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন আপনি 3 মাস পরে যদি ঋণের কিস্তি পরিশোধ না করেন আপনার ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে। তার মানে একটু কঠিন করা হয়েছে। ইন্টারন্যাশনালি কি এটাই প্র্যাকটিস? জি, ইন্টারন্যাশনাল এটাই প্র্যাকটিস। এবং তৃতীয় কারণ আমি যেটা বলবো, বর্তমানে 5 আগস্টের পরে অনেক ব্যবসায় ইম্প্যাক্ট পড়েছে। অর্থাৎ আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা ছিল তারা কেউ জেলে আছে, কেউ বিদেশে পালিয়ে গিয়েছে। এর ফলে যেটা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। স্যার, আরও একটা বিষয় যেটা বর্তমান পলিটিক্যাল যে একটা অনিশ্চয়তা আছে, কবে নির্বাচন হবে, নির্বাচন কি আদৌ হবে কিনা, বা এসব কারণে ব্যবসা বাণিজ্য একটু মন্দা অবস্থা যাচ্ছে। অর্থাৎ অনেকে এখন ঋণ ব্যবসা বাণিজ্য এক্সপানশন করছে না, নতুন পণ্য আনছেন না, তারা ভাবছেন নতুন সরকার এলে এসব করবেন। এসব কারণে, সব মিলিয়ে এসব কারণেই বর্তমানে খেলাপি ঋণ বাড়ছে। আমরা বিগত সরকারের সময় যেভাবে শুনেছি যে ব্যাংকিং খাত থেকে বড় রকমের লুটপাট হচ্ছে, এখন পর্যন্ত এই সরকারের সময় ব্যাংকিং খাত থেকে লুটপাট হচ্ছে এরকম রিপোর্ট আমরা এখনো দেখিনি তেমনভাবে। সো আগামীতে আসলে আরো কতদিন পর্যন্ত এইভাবে খেলাপি ঋণ বাড়বে? মানে আগের আপনি যেটা বলছিলেন যে আগেরগুলো হাইড করা ছিল সেটি এখন দেখানো হচ্ছে, এটা আরো কতদিন দেখানো হবে? মোটামুটি এখন যে চিত্রটা, এটাকে প্রকৃত চিত্র বলা যায়। এবং আমরা যদি দেখি আমাদের এখন দেশের খেলাপি ঋণের হার মোট বিতরণ করার ঋণের 36% অর্থাৎ 36%, যা এবং প্রকৃত এবং এই খেলাপি ঋণ হচ্ছে
44,000 কোটি টাকা। মানে মোট ঋণের 36% আমাদের এখন খেলাপি ঋণ। মোট ঋণের 36% এখন খেলাপিতে পরিণত হয়েছে। কিন্তু আপনি যদি ঝুঁকিপূর্ণ ঋণ দেখেন, ঝুঁকিপূর্ণ ঋণ আমরা কোনটাকে বলবো? অর্থাৎ পুনঃতফসিলীকৃত ঋণ, অর্থাৎ যে ঋণ রিশিডিউল করা হয়েছে এবং রাইট অফ ঋণ, এমন খেলাপি ঋণ রয়েছে যেগুলো ব্যালেন্স শিট থেকে এর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ব্যালেন্স শিট থেকে সেটি আলাদাভাবে দেখানো হচ্ছে। সব মিলিয়ে যেটা বলা হচ্ছে এখন 9.5 লাখ কোটি টাকা। তাহলে আমাদের আসলে মোট ঋণ কত এখন? আমাদের মোট ঋণ 18 লাখ কোটি টাকা, যার মধ্যে খেলাপি হয়েছে 6,44,000 কোটি টাকা এবং অন্যান্য সব মিলিয়ে ঝুঁকি ভিত্তিক সম্পদ আমরা যেটাকে বলবো সেটা 9.5 লাখ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের 50% ঋণই ঝুঁকি ভিত্তিক সম্পদ বা অ্যাসেট। এটা একটা দেশে হতে পারে যে একটা দেশের টোটাল যে আমার ঋণ তার প্রায় অর্ধেকই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, প্রায় 36% আপনি বলছেন খেলাপি ঋণ হয়ে গেছে। এটা বিশ্বের আর কোথাও কি এরকম নজির আছে? আপনি যেমনটা বলছিলেন, এটা আসলেই অবাক করার বিষয়। একটি দেশের প্রায় 50% সম্পদ ঝুঁকিপূর্ণ সম্পদ বা ঋণ ঝুঁকিপূর্ণ। এটা অন্যান্য দেশে আমরা দেখেছি কয়েকটি দেশের চিত্র, যেটা আমরা দেখছি ইউক্রেনে প্রায় 26% খেলাপি ঋণ। যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে 26%। 26%। লেবাননে দেখেছি 23%, যদি বেশি ধরা হয়। আর আমাদের প্রতিবেশী দেশগুলো শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, সেখানে ইন্ডিয়াতে 2.5%-এর মতো এবং হচ্ছে পাকিস্তানে 7.5%, শ্রীলঙ্কা একটু বেশি, সেটা 13.5%-র মতো। কিন্তু বিশ্বে আমরা এখন খেলাপি ঋণে চ্যাম্পিয়নই বলা যায়, কারণ আর যে পরিমাণ ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে বা স্ক্যাম হয়েছে, এসব কারণে এর প্রভাবে আমাদের খেলাপি ঋণের হার এই পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু মানে ব্যাংকিং খাতের যে এই পরিস্থিতি, মানে এত দুর্নীতি আসলে কেন হলো? আপনি যেমনটা বলেছিলেন, আসলে বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তারা যখন ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি তাদের যে নির্বাচন প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল এবং একটি অনির্বাচিত সরকার যেটা বলা হচ্ছিল বা বলা হয়, এবং এই সরকার ব্যবস্থায় আপনার যখন কোনো এভাবে একটি সরকার ক্ষমতায় থাকে, তখন পুরো দেশের প্রক্রিয়াটাই একটা অনিয়মতান্ত্রিক আওতার মধ্যে চলে যায়। সেটা আমরা আর্থিক খাতে যেটা দেখেছি, যে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং ব্যাংকের অনুমোদন থেকে শুরু করে ঋণ বিতরণ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে নানা অনিয়ম, রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি, এসব ব্যাপক আকারে হয়েছে। যেমনটা বলা হয় যে অর্থাৎ বিগত সরকারের পতন হয়তো এই আর্থিক খাত ধ্বংস হওয়ার কারণেই। কিন্তু আমি যদি একটু উল্টোভাবে প্রশ্নটা করি, যে ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন কিন্তু আমরা ব্যাংকগুলোকে ধসে পড়তে দেখিনি, হ্যাঁ, বরং আমরা দেখেছি যে মানুষ কিন্তু টাকা পাচ্ছিল। এই 5টা ব্যাংকের কথাও যদি বলি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ আলটিমেটলি টাকা পাচ্ছে না। তাহলে তারা কিভাবে সেটা ম্যানেজ করেছিল? আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন। বিগত সময়ে আসলে যেটা বলা হয়, যেটা প্লাস্টিক সার্জারি করে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ আমরা যেটা দেখেছি, এস আলম নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো, 5টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংকই তার নিয়ন্ত্রণাধীন ছিল এবং এই 5টি ব্যাংকের মধ্যে এদের বেশিরভাগকেই টিকিয়ে রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থায়, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক আছে, বিশেষ ব্যবস্থায় লিকুইডিটি সাপোর্ট দিয়ে। আমরা যদি দেখি, প্রায় 15-16টা ব্যাংকে বর্তমান সরকার আসার পরেও প্রায় 50,000 কোটি টাকার উপরে তাদেরকে লিকুইডিটি সহায়তা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হয়েছে। বিগত সরকার এরকম বছরের পর বছর তাদেরকে তারল্য সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছিল। তবে আপনি একটা কথা ঠিক বলছিলেন যে আসলে এই সরকারের পক্ষে, মানে আগের সরকারের পক্ষে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কঠিনই হতো। দেখেন আপনি, এই যে ন্যাশনাল ব্যাংক কিন্তু আলটিমেটলি গত সরকারের সময় আমরা দেখেছি যে টাকা দিতে পারছিল না। আমরা পদ্মা ব্যাংকে দেখেছি যে আসলে গত সরকারের সময় টাকা দিতে পারছিল না। সো প্লাস্টিক সার্জারি করলেও এটা যে দীর্ঘ সময় ধরে সার্জারি করে এটাকে সুন্দর দেখানো যেত, বিষয়টা হয়তো সেরকমও না। আমি আরেকটা প্রশ্নে আসি আপনার কাছে, যে এই যে খেলাপি ঋণ এত বেশি, তাতে আমার সমস্যা কি, বা একজন গ্রাহকের কি সমস্যা তাতে, বা সাধারণ মানুষের উপর এর প্রভাব আসলে কি? আমরা যেটা দেখি, অনেক সময় আমরা যখন পত্রিকায় নিউজ করি খেলাপি ঋণ বাড়ছে বা আমরা নিউজ দেখি, হয়তো অনেক সাধারণ মানুষ বা জেনারেল পিপল, তারা হয়তো অনেক সময় ভেবে থাকেন এতে আমার
তো কোনো ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের এই যে আমাদের প্রায় 36% বলি বা 50% বলি যে ঝুঁকিপূর্ণ ঋণ, এটার ইম্প্যাক্ট কিন্তু প্রত্যেকটা মানুষের উপর পড়ছে। আপনি আজকে আপনার দেখেন জীবনযাত্রার যে কস্ট সেটা অনেক বেড়ে গিয়েছে, এবং সেটা কি কারণে? সেটা এই খেলাপি ঋণের দায় কিন্তু আপনাকেও বহন করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু টাকা সাপোর্ট দিচ্ছে এখানে, Right. এটা আমার আপনার ট্যাক্সের Right, টাকাই তো right. এখানে আসতেছে। আপনার আমার ট্যাক্সের টাকায় এই ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এই ব্যাংকগুলোকে যখন টাকা ছাপিয়ে দেওয়া হয়, সেটার ইম্প্যাক্টটা কিন্তু হাই পাওয়ার্ড মানে হাই ইনফ্লেশন পাওয়ার অনেক মানি, ইনফ্লেশন বেশি impact বেড়ে করে। যায়। আমরা যেটা দেখছি বর্তমানে বাংলাদেশে ইনফ্লেশন এখনো কমছে না কেন? এখনো 8%-এর উপরে। এটার কারণ কিন্তু এই বাংলাদেশ ব্যাংক একদিকে বলছে আমরা টাইট মনিটারি পলিসি নিয়েছি, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিচ্ছে। এ কারণে কিন্তু মার্কেটে টাকার ফ্লোটা বাড়ছে এবং ইনফ্লেশন কমছে না। অন্য দিক থেকে যদি আপনাকে আমি বলি, একজন মানুষ যদি এখন ঋণ নিতে যায়, তখন ঋণের সুদ হার, ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই। যদি এত অনিয়ম দুর্নীতি না হতো, তাহলে কিন্তু ব্যাংকগুলো কম ইন্টারেস্টে লোন দিতে পারতো। কারণ তার হাতে প্রচুর টাকা প্রচুর থাকতো, টাকা থাকতো, ইনকাম right. ভালো থাকতো তার। রাইট, কিন্তু এই ব্যাংকগুলোর হাতে এখন ক্যাশ ফ্লো নাই, ঋণ দেওয়ার মতো সক্ষমতা নাই। এসব কারণে তারা এখন অনেক অনেক ব্যাংকই ঋণ প্রদানের সক্ষমতা হারিয়েছে। তাছাড়া আরেকটা বড় ইম্প্যাক্ট তো বোধহয় এইটা, যে এই যে ধরেন অনেক মানুষ 7-8টা ব্যাংকে গিয়ে যে টাকা পাচ্ছে না, অনেকগুলো এনবিএফআই তে গিয়ে টাকা পাচ্ছে না, তাদের টাকার অনেক প্রয়োজন কিন্তু টাকা পাচ্ছে না। এর বড় কারণ তো আসলে খেলাপি ঋণ হয়ে গিয়েছে। তাদের টাকাটা আসলে লুটপাট হয়ে দেশের বাইরে বা কোথাও চলে গিয়েছে, এই কারণে তারা জি। টাকাটা পাচ্ছে না। আমি কি যে ঠিক বলছি? আপনি ঠিকই বলেছেন, এই ব্যাংকগুলো এখন মানে অনেক অ্যাসেট যেহেতু তাদের মানে খারাপ হয়ে গিয়েছে। এবং আমরা যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের বক্তব্য শুনি, তিনি যেটা বলছিলেন যে তারা অবশ্যই তদন্ত করে যেটা পেয়েছেন যে একটি প্রভাবশালী গ্রুপই 18 থেকে 20 বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে। তাহলে আপনি চিন্তা করুন কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বিগত বছরগুলোতে। এবার যদি আমি এই সরকারের সময় আসি, যে এই সরকারের সময় আসলে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানোর জন্য এই যে গ্রাহকরা যে টাকা ফেরত পাচ্ছে না, তাদের জন্য আসলে কি উদ্যোগ নিয়েছে? আচ্ছা, যেমনটা আপনি বলছিলেন, এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট এসে আসলে বেশ কিছু আর্থিক খাতে বেশ কিছু সংস্কার নিয়েছে। অন্যান্য খাতেও আমরা সংস্কার দেখেছি, কিন্তু এটা অনেকেই বলছেন যে আর্থিক খাতের সংস্কার অনেক কার্যকরী সংস্কার হচ্ছে। আমরা দেখছি বেশ কিছু টাস্কফোর্স করা হয়েছে, বিদেশে যে অর্থ পাচার করা হয়েছে সেসব অর্থ উদ্ধারে টাস্কফোর্স দেখেছি আমরা। তারপরে এই ব্যাংকগুলোর সংস্কারে টাস্কফোর্স করা হয়েছে, এবং ব্যাংক অর্ডিন্যান্স যেটা করা হলো তার আওতায় 5টি ব্যাংক মার্জার হচ্ছে, এবং ব্যাংক কোম্পানি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে ধরেন ব্যাংকিং খাতে আর দুর্নীতি হবে না, এইরকম কোন উদ্যোগ কি আছে, বা এটা কি আমরা ভাবতে পারি বা বলতে পারি যে আর দুর্নীতি হবে না, সেই জায়গাগুলো কি বন্ধ করা হয়েছে? না, এটা যেমনটা বলছিলেন আসলে ইমপ্লিমেন্টেশন আমরা দেখে আসছি। আগেও পূর্ববর্তী সরকারের সময়ও অনেক ধরনের আইন ছিল, রেগুলেশন ছিল, কিন্তু ঘাটতি কোথায় ছিল? ইমপ্লিমেন্টেশনে, বাস্তবায়নে। বাস্তবায়ন যদি আপনি না করেন, আইন করে আসলে তো কোনো লাভ হবে না বা কাজ হবে না। এখন নেক্সট সরকার যে আসবে, সে যদি এই আইনগুলো বাস্তবায়ন না করে, কিন্তু আমি তার মানে তার ইন্টেনশনটা কি, তার উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ। আমাদের দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। হচ্ছে কিনা হচ্ছে। তবে এই সরকার যেসব ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থাগুলোর মধ্যে আমি যেসব জায়গায় একটু সমালোচনা করব, সেটা হচ্ছে আমরা দেখেছি এখন প্রচুর অর্থঋণ আদালতে প্রচুর কেস যাচ্ছে, এবং বিশ্লেষক বা এই খাতের সংশ্লিষ্টরা যেটা বলছেন, প্রচুর পরিমাণে কোর্ট আমাদের দরকার আর্থিক কেসগুলো আর্থিক ডিল খাতে। করার জন্য। এবং এখানে অনেক দীর্ঘসূত্রিতা আপনি দেখবেন সম্প্রতি আমরা নিউজ দেখেছি, হলমার্কের যে এমডি ছিল তিনি গতকালকে মারা গিয়েছেন। তো এই হলমার্ক কেলেঙ্কারি, সেটা কত বছর ধরে এই কেসটা চলেছে, অর্থাৎ এটা কিন্তু মানে দীর্ঘসূত্রিতা হয়ে যায় এই কেসগুলো। তো আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন এই কেসগুলো যাতে দ্রুত সলভ করা যায়, এই কারণে আমাদের আর্থিক খাত সংশ্লিষ্ট অনেক আইনজীবী দরকার, অনেক কোর্ট দরকার, এবং অর্থ পাচার যেগুলো হয়েছে সেই অর্থ উদ্ধারে আরও উদ্যোগী হওয়ার কথাও মানুষ বলছেন। আমি 1.5 দশক ধরে সাংবাদিকতা করি, এই একই কথা, যে এই অর্থঋণ আদালতকে দ্রুততার সাথে কাজ করা, এই বিষয়ক আইন মানে যে বিচারগুলি, এগুলো দ্রুততার কথা, এগুলো 15 বছর ধরে শুনছি, কিন্তু এখন পর্যন্ত জানি না আসলে কি হবে।
তবে আমরা আশা করতে পারি যে সামনের সরকার যেই আসুক এই বিষয়গুলোতে কাজ করবে। ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংকিং সেক্টর বড় ধরনের ভূমিকা রাখে। তাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যে ব্যাংকিং সেক্টরে আর যেন দুর্নীতির শিকার হতে না হয়, ব্যাংকিং সেক্টরে যেন সুশাসন নিশ্চিত হয় এবং এই খাতটি যেন দেশের অর্থনীতির জন্য কাজ করতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।